আপনার সঞ্চিত অর্থ সুরক্ষিত তো? যার উপর ভরসা করে এগুচ্ছেন, আপনাকে গন্তব্যে পৌঁছাতে পারবে তো? কিংবা অবলিখনের শর্তগুলো ভালো করে পড়ে নিয়েছেন তো? দর্শক, কুরাইশ নিউজের পর্দায় সবাইকে স্বাগতম। সাথে আছি আমি রফিকুল ইসলাম। বীমা খাতে অর্থনীতির উপরের প্রভাব, বিশেষ এই রিপোর্টে প্রথমে আমরা জেনে নিব বীমা কি। বীমা হলো অর্থের বিনিময় জীবন, সম্পদ কিংবা মালামালের সম্ভাব্য ঝুঁকি এড়ানোর কৌশল মাত্র। এখানে বীমা প্রতিষ্ঠানগুলো অর্থের বিনিময় বা প্রিমিয়ামের বিনিময় গ্রাহকের অনিশ্চিত ক্ষয়ক্ষতির ঝুঁকি গ্রহণ করে থাকে। এটি সম্পূর্ণই অনিশ্চিত ঝুঁকি এড়ানোর জন্য ঝুঁকি ব্যবস্থাপনার একটি অংশ। অর্থনীতিতে এর প্রভাব কতটা জেনে নিব বিশেষজ্ঞের মত। বীমা খাত বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ খাত, যেখানে ব্যাংক এবং ব্যাংকটা বাংলাদেশের জন্য এখন ঝুঁকিপূর্ণ। বীমাটা বাংলাদেশের জন্য আর্থিক এবং সরকারকে সহযোগিতার একটা ফান্ড। সরকারের যত মেগা প্রকল্পগুলো সম্পূর্ণ বীমা খাতের টাকার উপর থেকে নির্ভরশীল করে। আর বীমাটা এখন ইসরার মাধ্যমে পরিচালিত হওয়ার কারণে বীমাটা আগের চেয়ে অনেক ভালো পজিশনে আছে। আর বীমার সুবিধা আমরা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমরা বিভিন্ন বিভিন্ন পরিকল্পনা নিচ্ছি। প্রত্যেকটা, যেমন আমাদের কোম্পানিতে আমরা একটা মেট্রো প্রজেক্ট করছি। মেট্রো প্রজেক্টটা যাতে আমরা লোকাল পর্যায়ে পৌঁছে দিয়ে মানুষকে আধুনিকায়ন করা যায়, সে বিষয়ে আমরা উদ্বুদ্ধ করতেছি। জনগণের আস্থার ক্ষেত্রে আমরাই পাই। আমাদের লোকাল যে ট্রেনার যেগুলো থাকে, যাদেরকে কর্মী হিসেবে আমরা নিচ্ছি, তাদেরকে পুরোপুরি ট্রেনার দেওয়া হয় না। তাদের শিক্ষা যোগ্যতা দিয়ে আমরা লোক বেসেস করে নিচ্ছি না। আমরা একটা সময় যে যাকে যেভাবে পাইছে সেভাবে নিয়োগ দিচ্ছি। এই ওখান থেকে আমাদের অরাজকতা শুরু। আর একটা টাইমে বাংলাদেশে যখন 2000 সালে একই দিনে 11টা কোম্পানি অনুমোদন হয়, তা 11টা কোম্পানি, এর আগে 6টা কোম্পানি ছিল, সেখান থেকে 11টা কোম্পানির লোক নতুনভাবে পরিচালনা করা সম্ভব না। ওখান থেকে আমাদের বিশ্বাসটা জনগণের উপর থেকে হারিয়ে গেছে। জনগণ আমাদেরকে বিশ্বাস করতে পারতেছে না যে টাকাটা আমরা ঠিক মতো দিতে পারবো কিনা। কিন্তু এই জায়গায় যেহেতু ইদরা কাজ করতেছে, অর্থ মন্ত্রণালয় সরাসরি লিয়াজো করতেছে, আমরা আগামী দিনগুলোতে আরো সুন্দরভাবে যাতে দোরগোড়ায় পৌঁছতে পারি এবং সুন্দরভাবে গ্রাহককে সুবিধা দিতে পারি এবং তাদের আস্থা ফিরিয়ে আনার জন্য যতগুলো কর্ম দরকার সেগুলো আমরা পরিকল্পনা নিয়ে আমরা করব। বর্তমানে বাংলাদেশে প্রায় 36টি বীমা কোম্পানি রেজিস্ট্রিকৃত রয়েছে, যারা প্রতিনিয়ত নিয়ন্ত্রিত হচ্ছে সরকারি একটি প্রতিষ্ঠান আইডিআর এর মাধ্যমে। অথচ যাদের পুরোপুরি নিয়ন্ত্রণ থাকার কথা, তাদের অজান্তেই কোনো কোনো কোম্পানি গ্রাহকের এফডিআর এর এগেইনস্টে লোন তুলে টাকা আত্মসাৎ করছে। এমনও ঘটনা ঘটেছে বেশ কয়েকটি কোম্পানিতে। এছাড়াও অদক্ষ লোকের হাত ধরে চলছে বীমা। একজন বীমা কর্মকর্তা গ্রাহকের কাছ পর্যন্ত পৌঁছাতে হলে তার নেই পর্যাপ্ত ট্রেনিং এর ব্যবস্থা। শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন রয়েছে। বিভিন্ন প্রলোভনের মাধ্যমে বীমা করানো যেন এখন তাদের নতুন কৌশল। একটি চাকরি পাবে সে আশায় একজন বীমা করছে, কিন্তু পরবর্তীতে জানতে পারছে তার বীমাটি বাতিল হয়ে গেছে অবলিখন নিয়ম নীতি না মানার কারণে। আর ফার্স্ট ইয়ারের সেই প্রথম প্রিমিয়াম থেকে শতকরা 90% বেশি টাকা পেয়ে যাচ্ছে কর্মকর্তারা। অবাক লাগে শুনতে। বাংলাদেশে বীমা নিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত যারা বীমাকে ভালো করে জানে, বোঝে, যাদের স্টাডি রয়েছে, এমন সংখ্যা মাত্র 2জন। একজন আছেন অস্ট্রেলিয়াতে, যিনি অস্ট্রেলিয়াতে এখন বীমা খাতের দায়িত্বে রয়েছেন, সেখানকার স্থানীয় পর্যায়ের বীমা খাতকে দেখছেন। আরেকজন বাংলাদেশি আছেন, তবে প্রবীণ, বয়সের কারণে তিনি সংশ্লিষ্ট থাকতে পারছেন না বীমা খাতে। অদক্ষ লোক দ্বারা বীমা খাত পরিচালিত হচ্ছে। প্রশ্ন রয়েছে অনেক। হাতে গোনা 2-1টি কোম্পানি ছাড়া ম্যাচুরিটির টাকা পরিশোধ করতে পারছে না ফান্ডিং এর অভাবে। তবে কেন, জানবো বিশেষজ্ঞের মতে। বীমা আসলে একটা একটা বৃহত্তর অর্থনৈতিক খাত, এতে কোনো সন্দেহ নাই। এবং যে দেশের বীমা শিল্প যত উন্নত, সেই দেশ তত রিচ, তত অর্থনীতিতে তারা ততটা শক্তিশালী। এইখানে এরকম একটা সুযোগ আছে যে একটা বিরাট পপুলেশন এখানে কাজ করার সুযোগ আছে, এবং এত বিরাট সেক্টর বাংলাদেশে আর দ্বিতীয়টা নাই, যেখানে লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান সম্ভব। এই জন্যই সরকার
এই খাতটাকে সমৃদ্ধশালী করার জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করছিল বিগত সরকার, কিন্তু সেখানে পরিকল্পনার অভাব ছিল, মানে সুশৃঙ্খল পরিকল্পনা ছিল না। এই জন্য তারা হয়তো এটাকে আগায় নেওয়ার চেষ্টা করছে, কিন্তু রেজাল্টটা ঘটছে উল্টা। কারণ যে এই ফিজিবিলিটি স্টাডি দরকার ছিল সেটা তারা করছে কি করে নাই সেটা আমার কাছে অত্যন্ত বিতর্কিত। তা যদি করতো তাহলে তারা চিন্তা ভাবনা করে কিছু নতুন বীমা কোম্পানির এই পারমিশন দেওয়ার কথা ছিল, কিন্তু তারা একচাটিয়া ভাবে হয়তো তাদের লাভের জন্য হইতে পারে, অথবা তারা যদি মনে করে থাকে যে দেশের বেশিরভাগ লোক এইখানে কর্মসংস্থান করার জন্য হইতে পারে, সেক্ষেত্রে তারা অনেকগুলো বীমা কোম্পানির পারমিশন দিছে। এতে হয়েছে কি, যে লোকগুলো আগে অল্প পরিসরে বীমা কোম্পানিতে চাকরি করতো, এই একই লোক তারা এখন বিভিন্ন কোম্পানিতে তারা কাজ করতেছে, এবং সেখানে তাদের উপর কারোর কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের খুব অভাব রয়েছে। ফলে তারা এক কোম্পানি থেকে টাকা আত্মসাৎ করে আরেক কোম্পানিতে যাচ্ছে, আরেক কোম্পানি থেকে টাকা আত্মসাৎ করে আরেক কোম্পানিতে যাচ্ছে, মানে টোটাল বিষয়টা এলোমেলো হয়ে গেছে। এখন এত বিরাট একটা অর্থনৈতিক খাত, সেখানে সুশৃঙ্খল অবস্থা ফিরে আনা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা সরকারের পদক্ষেপ নেওয়া দরকার যে এই সেক্টরটাকে আরো কিভাবে সুশৃঙ্খল করা যায় তার উদ্যোগ আশা করি সরকার নিবে। এটা সর্বত্রই সবগুলো কোম্পানিতে একই সমস্যা, তবে এটা কিছুটা ভালো অবস্থায় আছে মেটলাইফ। কারণ তারা যে সমস্ত লোকদেরকে এই বিজনেস সংক্রান্ত সেক্টরে যাদেরকে রিক্রুট করে তারা মোটামুটি কোয়ালিটি সম্পন্ন ছেলে। বিশেষ করে তারা মনে করেন বেশিরভাগ যারা ফিল্ড লেভেলে যারা চাকরি করে মেটলাইফে, তারা বেশিরভাগই আপনার মোর দেন গ্রাজুয়েট বা 90% গ্রাজুয়েট, এবং ভেরি ফিউ পাবেন যারা ইন্টারমিডিয়েট পাস বা তার নিচে তো রিক্রুটমেন্টের সুযোগই নাই। তারা প্রথম থেকেই এটার উপর গুরুত্ব দিয়েছে যে ফিল্ড লেভেলে লোকগুলো যদি শিক্ষিত হয় তাহলে তাদের এই পলিসিগুলো মানসম্মত হবে, এবং তারা এই প্রিমিয়াম ঠিক মতো কোম্পানিতে আনতে পারবে, বা এই পলিসিগুলো মানে কোয়ালিটি পলিসি হবে, মানসম্মত পলিসি হবে। এই জন্য আসলে সবগুলো কোম্পানির উচিত ছিল যে এই ফিল্ড লেভেলের লোকগুলাকে পর্যাপ্ত ট্রেনিং করে তাদের শিক্ষার, এখন বর্তমান সরকার অবশ্য একটা কাঠামো নির্ধারণ করে দিয়েছে যে ফিল্ড লেভেলে চাকরি করতে গেলে ইন্টারমিডিয়েট পাস হইতে হবে, এরকম একটা আছে, এরকম একটা প্রক্রিয়া সরকার হাতে নিয়েছে, কিন্তু এটা আগে ছিল না। ফলে দেখা গেছে যাদের কোনো লেখাপড়াই নেই, কিছুই নেই, তারা এই ফিল্ড লেভেলে বীমা কোম্পানিতে চাকরি করতেছে। ফলে তারা নিজেরাই ইন্স্যুরেন্স কি জিনিস তা জানতো না, এবং তারা ওই গ্রাহকের কাছে এই ভুল ভাল তথ্য দিয়ে তাদেরকে এই বীমাতে উদ্বুদ্ধ করতো। আমি তো এটার অ্যান্সার আশা করি যেটা অ্যান্সার আমি দিয়ে দিয়েছি, যে কারণ এই ফিল্ড লেভেলের যারা চাকরি করে এরা প্রথম আন্ডাররাইটার, কোম্পানির ফার্স্ট আন্ডাররাইটার হলো যারা ফিল্ড লেভেলের ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট এফএ, ফার্স্ট স্তরে কর্মকর্তা এফএ মানে ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট, অর্থাৎ এরাই হলো ফিল্ড লেভেলে প্রথম লেভেলের কর্মকর্তা। এরপরে আছে ইউনিট ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার, আরো উচ্চপদস্থ অনেকগুলো পদ রয়ে গেছে। এইগুলোতে তারা স্টেপ বাই স্টেপ যাবে বা তাদের চাকরিতে প্রমোশন হবে, তারা উপরের দিকে উঠবে। কিন্তু এই এই এফএ রিক্রুটমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। তারা যদি পর্যাপ্ত ট্রেনিং পায়, বীমা কি জিনিস, মানুষকে কিভাবে এই বীমাতে উদ্বুদ্ধ করতে হবে বা কি কাজ তাদের করণীয়, এই সম্বন্ধে তারা যদি জানতো তাহলে এই ভুলভাল তথ্যগুলো ফিল্ডে যেত না। যেমন মনে করেন আপনি যেটা বলছেন যে আন্ডাররাইটিং, এই ফিল্ড লেভেলের কর্মকর্তারা এফএ যারা, তারাই হলো ফার্স্ট আন্ডাররাইটার। তারা যদি সঠিক তথ্যগুলা সংগ্রহ করে এবং সঠিক লোকের কাছে বীমাটা করায়, তাহলে এই প্রিমিয়াম গুলো জমা হবে এবং সব ঠিকঠাক মতো চলবে। কিন্তু এরা যদি ভুলভাল তথ্য দিয়ে বীমা করায়, তাহলে দেখা গেছে যে একটা অসুস্থ লোকের বীমা হবে না, তারা একটা অসুস্থ লোকের বীমা করলো, বীমা করার পরে তারা কি করলো, ওই বীমা করার পরে বীমাটা ক্লেম, প্রিমিয়াম জমা দিতে না দিতে তারা ক্লেম করে বসে। এইগুলা তো নট অ্যাকসেপ্টেবল, এবং দেখা গেছে যে এই কর্তৃপক্ষ তারাও বিব্রতকর অবস্থায় পড়ে এই সমস্ত বীমা হওয়ার কারণে। এবং কোম্পানিগুলো যদি সঠিকভাবে অ্যানালিসিস করে বীমাগুলো নেয়, তাহলে কিন্তু কোম্পানিগুলো সঠিকভাবে চলে। আইডিআর এর তথ্য মতে
মাত্র 1,80,00,000 লোকের বীমা রয়েছে, যেখানে এটা থাকার কথা 10 কোটির উপরে। উন্নত বিশ্বে যেখানে জন্ম, মৃত্যু, শিক্ষা, স্বাস্থ্য সর্বক্ষেত্রে বীমা বাধ্যতামূলক, সেখানে বাংলাদেশের মানুষের বীমার প্রতি অনাস্থা ভাবিয়ে তুলছে বিশ্লেষকদের। পক্ষান্তরে বীমা খাতে প্রায় 7 লক্ষ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে। এছাড়াও উন্নয়নে রয়েছে আরো প্রায় 15 থেকে 20 লক্ষ লোকের অংশগ্রহণ। বিশাল এই খাতে দক্ষ লোকবল নিয়োগ এবং দক্ষ লোকের হাতে বীমা যাওয়াটাই হচ্ছে বিশ্লেষকদের মত। দর্শক, মানুষের দুর্ভোগ এবং দেশের স্বার্থে সর্বদা কাজ করতে অঙ্গীকারবদ্ধ কুরাইশ নিউজ। আপনি আপনার যে কোনো দুর্ভোগ কিংবা অভিযোগ জানাতে পারেন আমাদের 01533332865 নম্বরে। কুরাইশ নিউজ পৌঁছে যাবে আপনার দোরগোড়ে। বীমা সংক্রান্ত আমাদের হাতে সুনির্দিষ্ট প্রায় 18 থেকে 20টি অভিযোগ চলে এসেছে, যেতে হবে অনুসন্ধানে। দর্শক, অনুসন্ধানমূলক বীমা খাত নিয়ে, বীমার দুর্নীতি নিয়ে শীঘ্রই ফিরব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন কুরাইশ নিউজ। এখনকার মতো বিদায় নিচ্ছি, আমি রফিকুল ইসলাম।